সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল যে চ্যাপ্টার আছে, এখানে দেখো তোমাদের কোষে দেখি 15.1, কোষে দেখি 15.2 এবং কোষে দেখি 15.3 তিনটে পার্ট আছে, ঠিক আছে। তাহলে কোষে দেখি 15.1, ঠিক আছে, পেজ নাম্বার 220। তাহলে এই পার্টে যে অঙ্কগুলো এই পার্টের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা দেখো এই 3 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে, কারণ আগের অঙ্কগুলো পরীক্ষাতে পড়ে না, ঠিক আছে। আমি 3 থেকে শুরু করব। তাহলে চলো প্রথমে আমরা দেখো কোষে দেখি 15.1-এর যে অঙ্কগুলো আছে, এখানে মেনলি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে সূত্রগুলো আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, এই সূত্রগুলো নিয়ে এই 15.1-এর অঙ্কগুলো হবে। তাহলে চলো একবার অঙ্কগুলো, এই সূত্রগুলো আমরা আলোচনা করি, তারপর আমরা কোষে দেখি 15.1 শুরু করব। দেখো আয়তক্ষেত্র যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে আয়তক্ষেত্র আমরা কাকে বলি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র বলি, এবং প্রত্যেকটিকে 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে দেখো এখানে এবি সমানে ডিসি, আবার এডি সমানে বিসি, ঠিক আছে। আর দেখো এই যে বড় বাহুটা, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই যে ছোট বাহুটা মানে এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি কি বললাম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলছি। তাহলে দেখো এবির মান যা মাপ হবে ডিসিরও তাই মাপ হবে, ঠিক আছে। মনে করো এবির মানটা 6 সেমি, তাহলে ডিসির মানটাও কত হবে? 6 সেমি হবে। মনে করো এডির মাপটা 3 সেমি, তাহলে এটাও কত আসবে? বিসিটাও 3 সেমি। কারণ দেখো তোমাদেরকে সংজ্ঞাটাতে বললাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে। মানে এখানে আমরা কি বলতে পারবো যে এবি সমানে হচ্ছে ডিসি। দেখো এবির বিপরীতে ডিসি বাহু আছে, আবার এডির বিপরীতে দেখো বিসি বাহু আছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেটা আয়তক্ষেত্রের কনসেপ্ট সেটা আমরা দেখলাম এখান থেকে। এরপর দেখো যে সূত্রগুলো আছে সেগুলো আমরা লিখছি। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা ক্লাস 5-6 থেকে জানো যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মিডিলটা, ঠিক আছে, এই এরিয়াটা, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এই জায়গাটা হচ্ছে ওদের ক্ষেত্রফলটা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এককটা কি হয়? বর্গ একক। আর পরিসীমা কি হয়? দেখো পরিসীমা সূত্র তোমরা জানো। দেখো এখানে দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। তাহলে দেখো এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। তাহলে কটা দৈর্ঘ্য পাচ্ছি? 2টো দৈর্ঘ্য পাচ্ছি, 2টো প্রস্থ পাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখো আমরা ডাইরেক্ট কি লিখবো? 2 গুণিত ব্র্যাকেটের দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে। তাহলে মনে রাখবে তোমরা যে পরিসীমা মানেটা কি? 4টা বাহুর যোগফল, ঠিক আছে। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি কি পেলাম? দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। কারণ দেখো এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, ঠিক আছে। তাহলে দেখো 2বার করে আছে, তো দৈর্ঘ্যটা দেখো 2বার আছে, প্রস্থটাও 2বার আছে। ওই জন্য আমরা কি লিখছি ডাইরেক্ট যে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ঠিক আছে। তোমরা এটা মুখস্থ রাখবে যে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হয় পরিসীমা। এত একক পরিসীমাতে কিন্তু একক হয়, শুধুমাত্র ক্ষেত্রফলে তোমরা মনে রাখবে যে বর্গ একক হবে আর বাকিটাতে একক হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে। তাহলে এখানে যদি মনে করো একটা আমরা কর্ণ টানি, এগুলো তো আমরা দেখো এই দুটো যে সূত্র আমরা দেখলাম এটা তো আমরা ক্লাস 5 থেকে শিখছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আবার পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে একটা আমরা নতুন সূত্র পাবো, সেটা কি? সেটা হচ্ছে কি
কর্ণ, ঠিক আছে। দেখো আয়তক্ষেত্রের কর্ণ আমরা কিভাবে নির্ণয় করব। আয়তক্ষেত্রের কর্ণ সমান, তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো কিভাবে বের করছি সেটা। দেখো এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ এবিডি তোমরা যদি একটু লক্ষ্য করো, কারণ এটা দেখো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। আর কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি, তাই তো। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে দেখো রাফে দেখাচ্ছি, ত্রিভুজ এ বি ডি থেকে দেখো 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, তাহলে বিডিটা হচ্ছে অতিভুজ সমান, দেখো লম্ব মানে হচ্ছে এডি আর ভূমি মানে দেখো এবি, ঠিক আছে। ত্রিভুজ এবিডিটা দেখো শুধুমাত্র, অন্য কিছু দেখতে হবে না, ঠিক আছে। এটা মনে করো এখন নেই, এই ত্রিভুজটা আমরা দেখছি ত্রিভুজ এবিডি। নিশ্চয়ই 90 ডিগ্রি বিপরীত বাহু মানে অতিভুজ, এটা লম্ব এডি আর ভূমি হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাওয়া গেল। আর দেখো বিডিটাই তো কর্ণ ছিল, তাই না, এটা তো বিডিটা কর্ণ, তাহলে কর্ণ স্কয়ার। আর এডিটা কি ছিল বলো, দেখো এডিটা ছিল প্রস্থ, ছবিটা দেখে দেখে লেখো, এটা প্রস্থ স্কয়ার। আর এবিটা কি ছিল দেখো, দৈর্ঘ্য ছিল, এ লেখা আছে দেখো দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো কর্ণ সমান, তাহলে কি পাচ্ছি আমরা, কর্ণ সমান দেখো স্কয়ারটা যখন আমার উঠে যাচ্ছে, তখন দেখো রুট ওভার অফ, এটা রুট ওভার অফ হয়ে যাচ্ছে, মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যটাকে আগে লিখছি আমরা, প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই আমরা সূত্রটা নতুন পেলাম, আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে, এত একক। দেখো তাহলে কিভাবে পেলাম সেটা তোমাদেরকে বোঝানো হলো। ত্রিভুজ এবিডিটা একটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কাজে লাগিয়ে কিন্তু সূত্রটা পেলাম। কারণ বিডিটা দেখো কর্ণ আয়তক্ষেত্রের, এডিটা দেখো প্রস্থ, আবার এবিটা দৈর্ঘ্য, তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম। আর আমরা জানি যে স্কয়ার উঠলে আমার বর্গমূল হয়ে যায়, তাই না। তাহলে কর্ণ সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা দেখো মুছে দিচ্ছি, তোমরা খাতাতে কিন্তু সাথে সাথে নোট করবে। তাহলে আয়তক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোই আছে। আর তার সাথে দেখো এখান থেকে আমরা কি পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে এবং দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে প্রস্থের সূত্রটা কি, দেখো ক্ষেত্রফল যদি জানা থাকে এবং মনে করো এই দুটোর মধ্যে একটা জানা থাকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, নিশ্চয়ই পাবো দেখো দৈর্ঘ্য সমান, যদি আমরা বের করি এখানে, ঠিক আছে, এই সূত্রটা থেকে পাচ্ছি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, ঠিক আছে। দেখো আমি কি বললাম, যে প্রস্থ যদি জানা থাকে তাহলে দৈর্ঘ্যটা কি পাবো, ক্ষেত্রফলের সাথে প্রস্থটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। একই রকম ভাবে প্রস্থটা যদি বের করো, তাহলে প্রস্থটা একই রকম ভাবে আমরা লিখতে পারবো 5 নম্বরে, ক্ষেত্রফল ভাজিত তখন দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোই আছে। এরপর দেখো বর্গক্ষেত্রের কিছু সূত্র আছে, সেগুলো আমরা আলোচনা করব। দেখো বর্গক্ষেত্রটা আমি এঁকে নিয়েছি, বর্গক্ষেত্রে 4টা বাহু সমান হয়, তোমরা জানো অলরেডি, ঠিক আছে। তবু দেখো আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়, সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে বর্গক্ষেত্র মানে 4টা বাহুই সমান, ঠিক আছে। দেখো তাহলে মনে করো এইটা ছবিটা, এটা যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, ঠিক আছে। সেটা লিখছি, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ, মানে এই কোণগুলো প্রত্যেকটা কোণ দেখো এল এর মতো আছে, তো এল এর মতো থাকা মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে,
90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ দেখো এখান থেকে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে সেটাই আমরা সংজ্ঞাটা লিখেছি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয় সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে। তাহলে এরপর চলো সূত্রগুলো আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো 1 নম্বর সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্র যদি এটা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা। ঠিক আছে, তাহলে যেমন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেলাম, তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সমান। কারণটা কি, আমরা কি বলছি 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়। ঠিক আছে, ওই জন্য আমরা কি লিখি এখানে দৈর্ঘ্য প্রস্থ না লিখি 4টা বাহু লিখি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি লিখবো বাহু ইন্টু বাহু। ঠিক আছে, বাহু গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে রাখবে যেহেতু সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে যেমন আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেছিলাম, তাহলে এখানে আমরা কি করব এই বাহু ইন্টু এই বাহু গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে বাহু ইন্টু বাহু মানে বাহু স্কয়ার। তাহলে সূত্রটা আমরা দেখো কি পেলাম বাহু স্কয়ার। ঠিক আছে, এত বর্গ একক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে দেখো যদি আমার মনে করো বাহুর দৈর্ঘ্য জানা থাকে, সরি ক্ষেত্রফল যদি জানা থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো মনে করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে একটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে দেখো, এখানে এই যে ক্ষেত্রফল সমান আমরা সূত্রটা কি পেলাম বাহু স্কয়ার। এই যে উপরে 1 নাম্বার যে সূত্রটা আমরা পেয়েছি বাহু স্কয়ার সমান কি জানি ক্ষেত্রফল, তাই না? এই যে দেখো এখানে লেখা আছে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। তো এই যে বাহুর স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই, বাহুর বর্গটা বা স্কয়ারটা যদি উঠিয়ে দিই, তো কি হয় বর্গমূল চিহ্ন হয়ে যায় এদিকে, তাহলে ক্ষেত্রফলের কি হয়ে যাবে রুট হয়ে যাবে বা বর্গমূল হয়ে যাবে। তাই তো, এগুলো আমরা জানি যে স্কয়ার উঠলে কি হয় রুট ওভার অফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো সূত্রটা আমরা পেয়ে গেলাম রুট ওভার অফ ক্ষেত্রফল। আশা করি বোঝা গেছে কিভাবে এলো সেটা। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে তোমাদের যদি অঙ্কে ক্ষেত্রফল জানা থাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বললে ডাইরেক্ট এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার অফ ক্ষেত্রফল একক। ঠিক আছে, একক আসবে যেহেতু বাহুর দৈর্ঘ্য বলছে। এটা গেল 2 নম্বর সূত্র। দেখো 3 নম্বরে কি আছে বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে তোমাদেরকে একটু আগেই বললাম যে পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, তাই না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। দেখো এখানে 4টা বাহুই তো সমান, এটার যে মাপ এরও তাই মাপ, তাই তো 4টা বাহু সমান প্রথমে আলোচনা করলাম। তাহলে এখানে আর কিছুই না 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হবে। ঠিক আছে, কারণ 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ডাইরেক্ট কি লিখবো আমরা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এরপরে দেখো মনে করো পরিসীমা যদি জানা থাকে, ঠিক আছে, তাহলে এই সূত্রটা থেকেই দেখা পাবো। তাহলে আমার কি বর্গক্ষেত্রের যদি পরিসীমা জানা থাকে তখন বাহুর দৈর্ঘ্যটা কি হবে, তখন এই 4টাকে পরিসীমার সঙ্গে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর সূত্রটা থেকে আমরা পাচ্ছি এটা যে বর্গক্ষেত্রের পরিসীমা যদি জানা থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, এই 4টাকে আমরা পরিসীমার সাথে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে পরিসীমা ভাজিত 4, পরিসীমা ভাজিত 4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। এবার দেখো এখানেও আমরা কর্ণের নতুন সূত্রটা শিখবো, এগুলো তো আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, এবার কর্ণের সূত্রটা যেমন আয়তক্ষেত্র যেভাবে আমরা বের করলাম এখানেও কিন্তু সেভাবেই আমরা বের করবো। তাহলে দেখো চলো এগুলো মুছে দিচ্ছি, কর্ণের দৈর্ঘ্যটা বের করা যাক। তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে গেলে
এখানে একটা আমরা কর্ণ টানবো, ঠিক আছে। বি থেকে ডি কে যুক্ত করে দিলে দেখো কর্ণটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে দেখো বিডিটা কর্ণ, বিডি সমান কর্ণ, আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, তাই তো। এই যা মাপ এরও তাই মাপ, মানে দৈর্ঘ্য প্রস্থটা সমান। এটা দৈর্ঘ্য যদি হয় এটা প্রস্থ, তাই তো, সমান সমান তো এগুলো। চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে দেখো এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে এটা আমরা 90 ডিগ্রি বলতে পারছি। আর যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ আমরা বলি, তাই না। তাহলে এখানে দেখো কোণ ডিএবি সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এডিবি থেকে, তাহলে দেখো 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, মানে বিডি। লম্বটা দেখো এডি, ঠিক আছে। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা দেখো এবি, ঠিক আছে। তাহলে দেখো বিডিটা কর্ণ ছিল আমরা জানি, দেখো এডিটা বাহু, তাই না। আর এবিটাও দেখো বাহু, তাহলে দেখো দুটোই বাহু স্কয়ার, মানে কি পাবো আমরা, 2 গুণিত বাহু, তাই তো। যোগ করে দিলাম 2 ইন্টু বাহু স্কয়ার, ঠিক আছে। যেমন 1 আর 1 2 হয়, যেমন 1 আর 1 2 হয়, তাহলে বাহু স্কয়ার আর বাহু স্কয়ার যোগ করলে 2 ইন্টু বাহু স্কয়ার দিতে পাবে, ঠিক আছে, কারণ দুটো আছে। এরপর দেখো কর্ণ, এবার দেখো কর্ণ স্কয়ারটা, যেটা আমরা স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়, বর্গমূল হয়ে যায় আমরা জানি। তাহলে রুট ওভার অফ 2 ইন্টু বাহু স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো বাহু একটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু রুট টুটা তো আমার বর্গমূলের ভিতরেই থাকছে। আমরা কি জানি যে রুটের ভিতরে বা বর্গমূলের ভিতরে যদি ডবল থাকে তাহলে আমরা একটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে বাহু স্কয়ার দেখো ডবল আছে, তাহলে একটা বাহু বেরিয়ে যাবে, মানে রুট 2 গুণিত বাহু একটা বেরিয়ে গেল, কারণ স্কয়ার ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেলাম যে বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট 2 ইন্টু বাহু। তোমাদেরকে এটাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা কিভাবে এলো সেটা আমি একটু বুঝিয়ে দিলাম। তাহলে সূত্রটা হচ্ছে এটা, যে বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট 2 ইন্টু বাহু, ঠিক আছে। তাই এবং খাতাতে তোমরা অবশ্যই কিন্তু নোট করতে থাকবে সাথে সাথে। এবং যারা ভিডিওতে প্রথম বা আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা সূত্রটা পেয়ে গেলাম যে বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট 2 ইন্টু বাহু। দেখো কোষে দেখি 15.1 এর অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবং আরেকটা সূত্র আছে যেটা তোমরা আগে থেকেই জানো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। দেখো এটা ক্লাস 5-এও আমরা শিখেছিলাম, 5, 6, 7 ছিল তোমাদের একটা চ্যাপ্টার, ঠিক আছে। যেখানে সূত্রটা কি, আয়তক্ষেত্রের পরিসীমা যেটা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, আর ঘরের দেখো একটা হাইট তো থাকে, উচ্চতা থাকে না ঘরের, ঠিক আছে। দেওয়ালটাতে একটা উচ্চতা থাকে, তাহলে এখানে একটা কিন্তু উচ্চতা গুণ হয়ে যাবে। তাহলে ঘরের এটা সূত্রটা মুখস্থ রাখবে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রগুলোই ছিল। এরপর আমরা কোষে দেখি 15.1 এর অঙ্কগুলো স্টার্ট করব। তাহলে দেখো কোষে দেখি 15.1 এর 3 থেকে আমরা শুরু করছি, কারণ আগের অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, তার জন্য অঙ্কগুলো করছি না, ঠিক আছে। 3 থেকে আমরা স্টার্ট করছি। তোমরা কিন্তু পাশে অবশ্যই বইটা রাখবে, যেখানে নবম শ্রেণীর 220 পাতা, ঠিক আছে, পেজ নাম্বার 220 পাতা বের করবে। দেখো 3 অঙ্কটা কি বলছে, বিরাটি মহাজাতির সঙ্গে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে
336 মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করো। তাহলে দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়ে আছে, তাহলে এটাকে আমরা দৈর্ঘ্যটাকে 4x ধরবো এবং প্রস্থটাকে 3x ধরবো। ঠিক আছে, এবারে তোমরা মাথায় রাখবে মাঠের চারদিকে একবার প্রদক্ষিণ করা মানে পরিসীমার কথা বলছে। ঠিক আছে, পুরোটা ঘুরছে, মাঠের চারদিকে ঘোরা মানে তোমরা মনে রাখবে পরিসীমার কথা বলছে। তাহলে 336টা কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। আর দেখো যেহেতু আয়তকার মাঠ বলেছে, তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে ওটাই তো এখানে 336 বলা আছে। তাহলে সেখান থেকে আমরা দেখো এক্স এর মানটা পাবো আর দৈর্ঘ্য এবং প্রস্থতে পুট করে দেব, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য 4x মিটার এবং প্রস্থ 3x মিটার। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের আমাদের অনুপাতটা দেওয়া ছিল 4:3। তাহলে অনুপাতে থাকলে আমি কি বললাম, একটা এক্স এর আকারে ধরে নেবো। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য আমরা 4x ধরে নিলাম এবং প্রস্থটা 3x ধরে নিলাম, তাই তো। এবার তোমাদেরকে কি বললাম যে মাঠের চারদিকে একবার হেঁটে আসা বা অতিক্রম করা মানে, ঠিক আছে, মাঠের চারদিকের পথটা একবার অতিক্রম করা মানে হচ্ছে পরিসীমার কথা বলছে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। তাহলে আয়তকার মাঠের পরিসীমা সূত্র আমরা কি জানি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসিয়ে দাও। দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা এখানে বসিয়ে দাও। তাহলে দেখো 2 গুণিত দৈর্ঘ্যের মানটা আছে 4x এবং প্রস্থের মানটা 3x। তাহলে 2 ইন্টু 4 আর 3 7। তাহলে এখানে দেখো 7 দুগুণে 14x। এত মিটার। তাহলে পরিসীমাটা আমরা পেয়ে গেলাম। আর দেখো এখানে যেটা কোশ্চেনে বলেছে আমাদেরকে, দেখো কি বলেছিল যে মাঠটি চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। ঠিক আছে, তাহলে এটাও তো পরিসীমা। তাহলে দেখো পরিসীমা 14x আমরা একটু আগেই বের করলাম, আর 336টাও পরিসীমা, তাহলে দুটোকে আমরা সমান করে দেব। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে দেখো আমরা কি লিখবো, 14xটাও পরিসীমা বা 336টাও পরিসীমা প্রশ্ন অনুসারে। তাহলে অবভিয়াসলি আমরা দুটোকে সমান করতে পারবো। 14x সমান 336। এবার এটা কাটাকাটি করো, x সমান 336/14। ঠিক আছে, 7 দিয়ে যদি কাটাকাটি করি, 7 দুগুণে 14, 7 4 28, 7 8 56, 2 দুগুণে 4, 2 4 8। তাহলে দেখো 24 মিটার আসছে। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা দেখো 24 মিটার আসছে এখানে। তাহলে দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারবো, আবার প্রস্থটাও নির্ণয় করতে পারবো। তাহলে দেখো দৈর্ঘ্যটা আমাদের কত ছিল, প্রথমে আমরা যেটা ধরেছিলাম দৈর্ঘ্য সমান ছিল, দেখো এখানে দেখো 4x মিটার ছিল। তাহলে 4 ইন্টু এক্স এর জায়গাতে মানটা বসিয়ে দাও। এক্স এর মানটা কত পেলাম? 24। তাহলে 24 4 হচ্ছে 96 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা আমরা পেলাম এটা। একই রকম ভাবে প্রস্থটা বের করো। প্রস্থটা কত আছে দেখো, 3x আছে। তাহলে 3 ইন্টু 24 বসিয়ে দাও এক্স এর মানটা। তাহলে 24 3 72 মিটার। ঠিক আছে, তোমাদেরকে দেখো কোশ্চেনে তোমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে মাঠের। তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা জানি, মাঠটা তো আয়তকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলেই কিন্তু পেয়ে যাব। মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, আমরা সূত্র শিখলাম একটু আগেই। সূত্র কিন্তু জলের মতো মুখস্থ যায়। ঠিক আছে, পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখবে। তাহলে দেখো 96 ইন্টু 72। তাহলে এই দুটো গুণ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। মাঠের ক্ষেত্রফল 6912। ঠিক আছে, 6912 আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা, 6912। তাহলে আশা করি বোঝা গেছে, সিম্পল অঙ্ক ছিল। যদি কারো কোনো ডাউট থাকে আরেকবার অঙ্কটা রিপিট দেখবে। ঠিক আছে, এবং কোশ্চেনটা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে প্রথমে। ঠিক আছে, তারপরে অঙ্ক করবে।
তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো 3-এর অঙ্কটা হয়ে গেল, 4-এর অঙ্কটা এরপরে দেখো কি বলছে। দেখো এই 4-এর অঙ্কটা, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ 1400 টাকা হয়। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমুদ্রের জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে দেখো কি বলা আছে, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। ঠিক আছে, এখানে দেখো বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কিন্তু জানা নেই। ঠিক আছে, তাহলে বর্গাকার জমির এখানে কিন্তু আমাকে বাহুর দৈর্ঘ্যটা এক্স ধরে নিয়ে করতে হবে, যেখানে ক্ষেত্রফল সমান আমরা কত জানি, বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথম আমরা লিখে নেব যে ধরি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার এবং ক্ষেত্রফলটা বাহু স্কোয়ার বের করব। তাহলে দেখো যেহেতু বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্যটা জানা ছিল না, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা এক্স ধরে নিলাম। ঠিক আছে, যে ধরি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, ক্ষেত্রফল আমরা সূত্র শিখেছি বাহু স্কোয়ার। তাহলে বাহুর জায়গায় দেখো বাহুর দৈর্ঘ্যটা তো এক্স, এখানে এক্স বসিয়ে দাও, সমান এক্স স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, ক্ষেত্রফলটা আমরা এক্স স্কোয়ার পেলাম, এককটা সবসময় বর্গ হয়, ক্ষেত্রফল আমরা জানি। এরপরে দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ। মানেটা কি, প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটার বর্গ মিটারে খরচ 3.50 টাকা। তাহলে ক্ষেত্রফল আমরা কত দেখলাম, এক্স স্কোয়ার বর্গ মিটার কত সেটা আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখে নিলাম যে 1 বর্গ মিটার খরচ 3.50 টাকা। তাহলে দেখো এক্স স্কোয়ার বর্গ মিটার মানে ক্ষেত্রফলের জন্য তোমাকে বলছে, তাই তো, যে এক্স স্কোয়ার বর্গ মিটার খরচ তাহলে কত হবে, 3.50 ইন্টু এক্স স্কোয়ার। এরপর দেখো প্রশ্নানুসারে এটা সমান দেখো আমাদের দেওয়া আছে, তাই তো, ক্ষেত্রফলের দেখো ক্ষেত্রফলটার জন্য খরচ কত হলো 3.50 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটার জন্য দেখো খরচটা আমাদের বইয়ে দেওয়া আছে 1400 টাকা। দেখো খরচ আমার এখানে জানা আছে। তাহলে এখানে দেখো বলা আছে যে বর্গাকার জমি চাষ করতে খরচ কত হয়, 1400 টাকা হয়। তাহলে পুরো জমিটার ক্ষেত্রফলের কথা বলছে। ঠিক আছে, যেটা আমরা বের করলাম, তাহলে সেটা সমান আমরা কত বলতে পারবো, 1400। তাহলে প্রশ্নানুসারে এটা সমান, তাহলে দেখো প্রশ্নানুসারে এটা সমান আমরা কত বলতে পারছি, 1400। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা আমরা এক্স এর মানটা বের করবো 1400 বাই 3.50। ঠিক আছে, তাহলে সমান 1400। আর দেখো এখানে 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে এই যে দশমিক 2 ঘর আগে দশমিকটা উঠিয়ে দিলে উপরে একটা কত পাবো, 100 পাবো। 0 0 কাটাকাটি, 5 7 35, 5 2 10, 7 2 14। তাহলে দেখো 200 ইন্টু 2 মানে 400। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, বা x সমান স্কোয়ারটা উঠলে রুট ওভার অফ 400 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো 400 কে যদি ভাঙি 20 গুণিত 20, তাহলে x এর মানটা আমরা 20 পেলাম। ঠিক আছে, তাহলে অতএব x সমান 20 মিটার। তাহলে এটা কি পেলাম আমরা, বর্গাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স তো ধরেছিলাম আমরা, তাহলে এটা আমরা লিখে দিচ্ছি ভাষাটা যে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তাহলে দেখো কি বলছে, প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমুদ্রের জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে। তো বেড়া দেওয়ার কথা মানে তোমরা মনে রাখবে পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে চলো বর্গাকার জমির পরিসীমাটা আমরা বের করে নিই। আর সূত্র এখনই শিখলাম, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয় পরিসীমা। ঠিক আছে, তাহলে দেখো বর্গাকার জমির পরিসীমা বেড়া দেওয়া মানে পরিসীমা। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা এখানে বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু দেখো বাহুর দৈর্ঘ্য আমরা 20 পেয়েছিলাম, তাহলে 4 20 80। ঠিক আছে, এরপরে তোমাকে কি বলেছে কোশ্চেনটা দেখো, যে 1 মিটারে খরচ 8.50, তাহলে টোটাল খরচ কত হবে এটাই আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 1 মিটারে যদি আমার খরচ হয়, প্রতি মিটার মানে 1 মিটার, 1 মিটারে খরচ 8.50, ভাষাটা আমরা এখানে লিখছি 1 মিটার বেড়া দিতে খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ 8.50 টাকা। ঠিক আছে, 8.5 টাকা।
তাহলে দেখো পরিসীমা পুরোটা বেড়া দিবে, তাই তো? তাহলে 80-র জন্য কত সেটাই আমাকে বলছে এখানে। পরিসীমাটা আমরা বের করে নিয়েছি। তাহলে 80 মিটার বেড়া দিতে খরচ কত হবে? 8.50 গুণিত 80। ঠিক আছে, এটা গুণ করে দিলে যেটা অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার পাবো। তাহলে দেখো 8 5 40, 8 5 40, 8 8 64, 67 68। আর এখানে দেখো দুটো শূন্য ছিল, আর দেখো 2 ঘর আগে দশমিক ছিল। ঠিক আছে, তাহলে এখানে 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দাও, আর দশমিকের পরে জিরোগুলো না লিখলেও চলে। তাহলে অ্যান্সারটা আমার কত হলো? 680 টাকা। ঠিক আছে, দশমিকের পরে জিরোগুলো না লিখলেও চলে, তাহলে অ্যান্সার আসছে 680 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা অবশ্যই লিখে দেবে যে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমুদ্রের জমিটির চারধারে তারের বেড়া দিতে 680 টাকা খরচ হবে। ঠিক আছে, বই যে লাইনটা লেখা আছে সেটাই আমরা অ্যান্সার। তাহলে আজকে আমরা 3 আর 4-এর অঙ্কটা এবং থিওরিটা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা 5 থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে, পার্ট 2-তে। এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো এবং অঙ্ক যদি বুঝতে সুবিধা হয়েছে বা হেল্প হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।